চিন্ময় কৃষ্ণ দাসকে অনেক আগেই ইসকন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। দুপুরে স্বামীবাগ আশ্রমের সংবাদ সম্মেলনে তিনি বলেন, চিন্ময় কৃষ্ণের কার্যক্রম সম্পূর্ণ তার ব্যক্তিগত, এর জন্য সংগঠন দায়বদ্ধ নয়। এ সময় সবাইকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। এদিকে অ্যাডভোকেট আলিফকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবারও চট্টগ্রামে কর্মবিরতি পালন করেছে জেলা আইনজীবী সমিতি। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে আজও চট্টগ্রামে কর্মবিরতি পালন করেছে জেলা আইনজীবী সমিতি। এর ফলে চট্টগ্রাম আদালতে সব ধরনের কার্যক্রম বন্ধ থাকে। আইনজীবীদের দাবি, আদালত চত্বরে নির্মম এ হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ঢাকা সহ চট্টগ্রাম সহ বিভিন্ন ব্যক্তি আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, পুলিশ নীরব ভূমিকা পালন করছে, দেশের সরকারের বেতের এখন অবস্থান করছে। এই সরকারকে ব্যর্থ করতে চাই, আমরা ব্যর্থ হতে দেব না। এদিকে চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষে পুলিশের উপর হামলার ঘটনায় পৃথক ৩টি মামলা হয়েছে। এদিকে চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে দুপুরে স্বামীবাগ আশ্রমে সংবাদ সম্মেলন করে ইসকন। সেখানে ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী জানান, চিন্ময় কৃষ্ণ দাসকে অনেক আগেই স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, চিন্ময় কৃষ্ণের কার্যক্রম সম্পূর্ণ তার ব্যক্তিগত, এর জন্য সংগঠন দায়বদ্ধ নয়। গত ৩রা অক্টোবর ২০২৪ ইংরাজি তারিখে অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে চিন্ময় কৃষ্ণ দাস চন্দন কুমার ঘর ইসকন বাংলাদেশের মুখপাত্র নন, তাই তার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত। অতএব নীরাজ গৌর দাস, স্বতন্ত্র গৌর দাস ও চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়। এ সময় সবাইকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে ঘিরে ভারতের মন্তব্য বা অবস্থানের সঙ্গে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। ইসকন কোনো সম্পত্তি দখল করে না। ইসকন সেই যা দেবতার সম্পত্তি বেদখল হয়ে যায়, সেই বেদখল সম্পত্তিকে এই দেবতার নামে আবার ফিরিয়ে আনে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ইসকনের এক নেতার গ্রেপ্তারকে কেন্দ্র করে চট্টগ্রামে আইনজীবী হত্যা ও বিশৃঙ্খলা সৃষ্টির যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষ আরও জানিয়েছে, বিষয়টি এখন সরকারের টপ প্রায়োরিটি। এরই মধ্যে এ ঘটনায় 3টি মামলা দায়ের হয়েছে, 33 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরী হাইকোর্ট বেঞ্চ এ তথ্য জানায়। আবু সাইদ রিপোর্ট। হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকনের বিষয়ে সরকারের অবস্থান কি বুধবার রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান দেশের সর্বোচ্চ আদালত। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ সাম্প্রতিক বিষয়ে সরকারের অবস্থানও জানতে চাওয়া হয়। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, আলিফ হত্যার ঘটনায় 3টি মামলা ও গ্রেপ্তার করা হয়েছে বেশ কজনকে। ইসকন ইস্যুতে সরকারের কঠোর অবস্থানের কথা জানানো হয়। এ সময় উচ্চ আদালত বলেন, ইসকন নিষিদ্ধ হবে কিনা সেটি সরকারের নীতিগত সিদ্ধান্ত। আমাদের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যদি এখনই ইসকনকে নিষিদ্ধ না করি, এটা ভবিষ্যতে রক্তের হোলি খেলার মধ্যে দিয়ে নিষিদ্ধ হবে। হিন্দুত্ববাদী সংগঠনটি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে। তাদের নিষিদ্ধ করা না হলে ভবিষ্যতে দেশ অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে বলে মনে করেন এই আইনজীবী। কোর্ট বলছে যে বাংলাদেশে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং যত ধর্মের অনুসারী আছে, আমরা প্রত্যেকটা অনুসারীরা খুব মিলেমিশে খুব সুন্দরভাবে বসবাস করতেছি। এবং হিন্দুদের ব্যাপারে আমি খুব ওনারা আমার বন্ধু, আমার ভাই, আমাদের ধর্মের বিরোধী হতে পারে, কিন্তু আমরা একসাথে মিলেমিশে আছি। কিন্তু ইসকনের মাধ্যমে ইন্ডিয়াতে প্রপাগান্ডা বাস্তবায়ন করতে হচ্ছে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে উদ্বেগ এবং চিন্তার বিষয়। আর এর পরেই ইসকন প্রসঙ্গ নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবীর ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান মিলন। বলেন, ফ্যাসিবাদী সরকারের পতনের মতাদর্শে ও দেশি বিদেশি ষড়যন্ত্রের একটি অংশ। ফ্যাসিস্ট মতাদর্শের বিশ্বাসীরা দেশি বিদেশি দোসরদের নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারই ধারাবাহিকতায় সন্ত্রাসী সংগঠন ইসকন সদস্যবৃন্দ সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা অবিলম্বে আইনজীবী সুরক্ষা আইন প্রণয়ন করা দাবি জানাচ্ছি। অপরদিকে আইনজীবীদের সুরক্ষায় আইন তৈরির দাবিও জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বলেন, শুধু আইন নয়, এর সাথে জড়িত সংশ্লিষ্টদের সবাইকে খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি আমরা বারের নেতৃত্বে আমরা করব। পাশাপাশি আমরা আইনজীবীদের, বিচারপতিদের সুরক্ষা চাই, নিরাপত্তা চাই।
তবে আইনজীবী হত্যার ঘটনায় সুবিচার নিশ্চিত করাই একমাত্র লক্ষ্য বলে সাংবাদিকদের জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। সরকার এবং আমরা সবাই এইটুকু আপনাদেরকে অ্যাসুরেন্স দিতে পারি যে এই বিষয়ে যা যা করার প্রয়োজন প্রত্যেকটি পদক্ষেপ নেওয়া হবে এবং অতি শীঘ্রই নেওয়া হবে, এবং যাতে এই পুরো বিষয়টি সুবিচার এবং তদন্ত সঠিকভাবে হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। ইসকন ইস্যুতে প্রধান বিচারপতি গভীর উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন বলেও জানান আইনজীবীরা। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। হাইকোর্টের এজলাসে ডিম ছুঁড়ে বিচারককে হেনস্থার ঘটনায় জড়িত আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের কথা জানান তিনি। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, হাইকোর্টের এজলাসে ডিম ছুঁড়ে বিচারককে হেনস্থার ঘটনায় জড়িত আইনজীবীদের বার কাউন্সিল সনদ বাতিল এবং সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সদস্যপদ বাতিল করা হবে। এদিকে ডিম ছুঁড়ে বিচারককে এজলাস থেকে নামানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট। কারো ক্ষোভ থাকতে পারে, কিন্তু সেটা তো এইভাবে বই প্রকাশের কোনো অবকাশ নেই। আর মানে প্রধান বিচারপতি যেখানের মধ্যে দায়িত্ব নিয়েছেন উনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করছেন, আমি মনে করি এই ধরনের ঘটনা দেশের প্রধান বিচারপতির যে প্রসেসটা, যে প্রক্রিয়াটা পরিশ্রম করে করছেন সেটাকে বাধাগ্রস্ত করবে আমি মনে করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ স্বৈরাচার মুক্ত করেছে দেশকে, এখন দেশ গড়ার পালা। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ গড়তে বিএনপি 31 দফা দিয়েছে, দেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে। বিকেলে লালমনিরহাটে বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান আরও বলেন, আগামীতে দল মত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে হবে। সেখানে সবাইকে মূল্যায়ন করা হবে যার যার যোগ্যতার ভিত্তিতে। এজন্য ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন যে ব্যক্তি যে বিষয়ে মেধাবী তার মেধাকে মূল্যায়ন করে সে বিষয়ে দক্ষ করে তোলা হবে। সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ তৈরি করবে বিএনপি। আমরা স্বৈরাচার মুক্ত করেছি দেশ, দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা। আমাদের শুধু মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট থাকলেই চলবে না। আগামী দিনে আমাদেরকে অবশ্যই মেধাবী অর্থাৎ প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে হবে, যা তৈরি করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভেতর থেকে। অত্যন্ত পরিকল্পিতভাবে পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র পুনর্গঠনে লেখক শিল্পীদের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা হচ্ছে। ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেওয়া প্রয়োজন। অনৈক্য নয়, ঐক্য তৈরি করে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদ দূর হয়েছে কিন্তু তারা আবার ফিরে আসার চেষ্টা করবে, তাই নিজেরা শান্ত থেকে সবকিছু মোকাবেলা করতে হবে। ফ্যাসিবাদের পতন হওয়া দরকার। ফ্যাসিবাদকে সরিয়ে সত্যিকার অর্থেই জনমানুষের জন্য উপযোগী একটি রাষ্ট্র নির্মাণ করা দরকার, সমাজ নির্মাণ করা দরকার। তাদেরকে ঐক্যবদ্ধ হই। আমরা কেন এখানে বিভাজন সৃষ্টি করছি? আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনলে রীতিমতো ভয় হয় যে আজকে আমরা এই সময় এখনই এটাকে আমরা পুরো আন্দোলনকে একটা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছি। আমি খুব নির্মাণের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো ন্যূনতম করে আমরা একটা সেই ধরনের একটা রাষ্ট্র গঠন করার জন্য নির্বাচন করে একটা পার্লামেন্টে যাই। আগামী 2 সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জানাবে বিডিআর বিদ্রোহের শহীদ পরিবারের সদস্যরা। পিলখানায় 57 অফিসার সহ 74 জন হত্যার বিচার ও শহীদ সেনা দিবসের দাবিতে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন শহীদ পরিবারের সদস্যরা। এ সময় শহীদ সেনা দিবস সহ 5 দফা দাবির কথা জানান তারা। বিডিআর বিদ্রোহের পিছনে ভারত ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি জড়িত ছিল বলেও অভিযোগ করেন তারা। বলেন, এখন মামলার অবস্থান কি তাও জানে না পরিবারগুলো।
তবে আন্তর্জাতিক আইনে ডক্ট্রিন অফ সুপিরিয়র রেসপন্সিবিলিটি অথবা ডক্ট্রিন অফ কমান্ড রেসপন্সিবিলিটি বলে একটা জিনিস আছে, যেই কারণে উনি আসলে ডিফেন্স মিনিস্টার হওয়া সব অবস্থায় এরকম একটা ঘটনা ঘটেছে এবং এটার জন্য উনি দায়ী। যুগে যুগে ইন্ধনদাতারা ছিল, থাকবে, তবে সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেট কর্নেল স্টাফ ইন্তেখাব হায়দার খান। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এই সেনা কর্মকর্তা জানান, 13 নভেম্বর থেকে পর্যন্ত বিভিন্ন অভিযানে 228 জন মাদক ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিসহ অন্যান্য অপরাধের সাথে জড়িত 1328 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও দেখুন SM আরিফের রিপোর্টে। ভালো আছেন সবাই। ঢাকা সেনানিবাসে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সংবাদ সম্মেলনে কথা বলেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেট কর্নেল স্টাফ ইন্তেখাব হায়দার খান। যৌথ অভিযানে 228 জন মাদক ব্যবসায়ী অথবা মাদকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট 1328 জনকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতির কারণে চট্টগ্রামে আদালত পাড়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। একটা দুর্ভাগ্যজনক মৃত্যু ঘটেছে, বাট সেখানে বিক্ষোভকারীদের সংখ্যা কীরকম ছিল আদালত প্রাঙ্গণ এবং রাস্তায়, সো সেই প্রেক্ষিতে কিন্তু ঘটনাটি আরও খারাপ হতে পারত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সময় মতো পদক্ষেপ গ্রহণের কারণেই পুরো ঘটনাটাকে অনেকটা কন্ট্রোল করা গিয়েছে। ছাত্রদের মধ্যে সহিংসতা সহ সাম্প্রতিক বিভিন্ন ঘটনার পিছনে ইন্ধনদাতাদের হাত রয়েছে উল্লেখ করে সেনাবাহিনী জানায়, নিজেরা দায়িত্বশীল থাকলে যে কোনো ধরনের সংঘাত এড়ানো সম্ভব। এই ছাত্ররাই আন্দোলন করে দেশের এখন একটা আমাদের যে বর্তমান পরিস্থিতি এনেছে এবং আমরা সবাই আশা করছি যে দেশটা একটা ভালোর দিকে যাবে। সেই ছাত্ররাই যখন কারো ইন্ধনে একটু সাময়িকভাবে ডিরেইল হয়ে যাচ্ছে পরিস্থিতি না বুঝে, তখন তাদের এগেনস্টে আমরা যদি শক্তি প্রয়োগের কথা চিন্তা করি, আমাদেরকে একটু চিন্তা করে কাজটা করতে হয়। প্রতিবাদ এত ভায়োলেন্টলি করার কোনো প্রয়োজন নেই, অনেক শান্তিপূর্ণভাবে করা যাবে, বিকজ আমরা সবাই শান্তি চাই দেশে। তো এখানে আমাদের সাধারণ জনগণ, বিশেষ করে ছাত্র, কর্মজীবী, শ্রমজীবী এবং সকল পর্যায়ের মানুষ, আমাদের একটা সবার নিজের দায়িত্ব আছে যে আমরা যদি নিজে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করি, তাহলে এই অনেকগুলো এই ধরনের ঘটনা আমরা অ্যাভয়েড করতে পারি। সম্পূর্ণরূপে প্রতিরোধ করা না গেলেও সেনাবাহিনী বেশিরভাগ অরাজক পরিস্থিতি মোকাবেলা করেছে জানিয়ে কর্নেল ইন্তেখাব হায়দার বলেন, ইন্ধনদাতাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। যেহেতু ঘটনাটা হয়নি এই জন্য কেউ জানে না, বাট এই ধরনের অনেক ঘটনা প্রতিরোধ করা হয়েছে। তারপরেও যেগুলো ঘটছে সেগুলো তো আমরা চেষ্টা করছি। এবং SM আরিফ, মাই টিভি, ঢাকা। উপস্থিত প্রিন্ট এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের সাহসিকতা এবং আত্মত্যাগে তিনি নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন। এজন্য তাকে আবু সাঈদের পরিবারের সদস্যের পাশাপাশি রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করার আহ্বান জানান। বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আবু সাঈদের পরিবারের সদস্যদের স্বাগত জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা এদিন এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শহীদ আবু সাঈদ পরিবারের সদস্যদের হাতে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদ তুলে দেন। প্রধান উপদেষ্টা আবু সাঈদের বাবা মায়ের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তাদের সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় শাহবাগ থানা নির্মাণের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তেজগাঁওস্থ উপদেষ্টা পরিষদের কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। একই সাথে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ওপর আন্তর্জাতিক মানের তথ্যচিত্র নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। তিনি বলেন, প্রকল্পের আওতায় ছোট জায়গায় উত্তর দিকে মুখ করে শাহবাগ থানা নির্মাণের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সাথে সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক স্থানগুলোকে সংরক্ষণ করা হবে বলেও জানান তিনি। একটা কম্পোনেন্ট নিয়ে আজকে আলাপ হচ্ছিল, ওখানে একটি থানা আছে আপনারা জানেন, শাহবাগ থানা। ওই থানাটা ওখানে নির্মাণ করার জন্য একটা প্রস্তাব ছিল ওই প্রকল্পেরই আওতায়। এটা যেহেতু একটা গুরুত্বপূর্ণ জায়গায়, গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট, সেই জন্যে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে, আলোচনা হয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে। উত্তর দিকে মুখ করে ওখানে সুইটেবল জায়গাতে যতটুকু কম জায়গা নিয়ে পারা যায় একটা থানা ওখানে তৈরি হবে।
47তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি। এই বিসিএস থেকে নিয়োগ দেওয়া হবে ৩,৬৮৮ জন। তাছাড়া নন ক্যাডার পদে 201 জনকে নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই বিসিএস এ আবেদনের বয়স গণনা করা হবে চলতি বছরের 1 নভেম্বর থেকে। বৃহস্পতিবার পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আগামী 10 ডিসেম্বর সকাল 10টা থেকে আবেদন শুরু হবে। এই প্রক্রিয়া চলবে 31 ডিসেম্বর রাত 11টা 59 পর্যন্ত। বিজ্ঞপ্তিতে দেখা যায় 47তম বিসিএস এ মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩,৪৮৭ আর নন ক্যাডার পদের সংখ্যা 201। এই বিসিএস থেকে মোট ৩,৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এই বিসিএস এ কিছু নতুন পদ যুক্ত হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আবু সাইদ সহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাময়িক বরখাস্তকৃত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। সকালে তিনি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমদের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। বাদীপক্ষে তার জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। 9 দফা দাবিতে 4 ডিসেম্বর সচিবালয়ে মহাসমাবেশের ডাক দিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। একই সাথে দাবি বাস্তবায়নে গড়িমসি ও দুর্ব্যবহারের অভিযোগে একজন যুগ্ম সচিবের অপসারণের দাবিও জানান তারা। সকালে সচিবালয়ের ভেতরে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে আয়োজিত কর্মসূচি থেকে মহাসমাবেশের ঘোষণা দেন সংগঠনের সভাপতি মোহাম্মদ বাদিউল কবির। আমরা কিছুদিন সময় দেব, এর মধ্যে আমরা অফিসিয়ালি নেগোশিয়েট করব। নেগোসিয়েশনের মাধ্যমে যদি কোনো সমাধান না আসে তাহলে আমরা আপনাদেরকে অবহিত করব এবং আগামী বুধবার সচিবালয় চত্বরে বৃহত্তর সমাবেশের ডাক দেওয়া হলো। বাংলার মাটিতে শেখ হাসিনাকে কেউ গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি ডক্টর ফরিদ উদ্দিন ফরহাদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তা নিষিদ্ধের দাবি জানান বক্তারা। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় 3 মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন মাহমুদ জিন্স কারখানার শ্রমিকরা। এতে ওই সড়কে চলাচলকারী চালক ও যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ বেতন বকেয়া পাওনাদি পরিশোধের আশ্বাস দিয়ে প্রায় 2 মাস ধরে শ্রমিকদের সাথে প্রতারণা করে আসছে। তাই 3 মাসের বকেয়া বেতন সার্ভিস বেনিফিট পরিশোধের দাবিতে তারা মহাসড়কে নামতে বাধ্য হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও সড়ক এখনও অবরুদ্ধ। কারখানা কর্তৃপক্ষ সমস্যার সমাধানের আশ্বাস দিলেও সমাধান না হলে দুর্ভোগ বাড়ার আশঙ্কা রয়েছে। পরিতে 85,87,33,616 টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেননি আপিল বিভাগ। তার জামিন আবেদনটি 3 মাস পর শুনানির জন্য আসবে বলে আদেশে বলা হয়েছে। এর মধ্যে দুদকের তদন্ত প্রতিবেদন আদালতে দিতে বলা হয়েছে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেন। 2022 সালে জেসমিন ইসলামকে এই মামলায় জামিন নামঞ্জুর করেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। এর আগে অর্থ আত্মসাতের মামলায় হাইকোর্ট বিভাগ 2019 সালে 10 মার্চ তাকে রুল মঞ্জুর করে জামিন দেন। এর বিরুদ্ধে দুদক আপিল করলে আপিল বিভাগ তার জামিন বাতিল করে 4 সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন।